ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পূর্ণ ভাই, আপনার গোলাপি ঠোঁটে চুমু খাওয়ার ভীষণ শখ আমার। আপনার অথর ছুঁয়ে দেখার ভীষণ ইচ্ছে আমার, সেটাও হালাল ভাবে। কিন্তু আদৌ এটা সম্ভব? কারো কণ্ঠস্বর শুনে ঘুমের ঘোরে চোখ মেলে তাকায় পূর্ণ। কণ্ঠস্বরটা রোদেলার মনে হলো, কিন্তু রোদেলার এত সাহস নেই তাকে এসব উল্টোপাল্টা কিছু বলার। তবে আজকাল মনে হয় রোদেলা তাকে ঘুমের ঘোরেও জ্বালাচ্ছে। পাত্তা না দিয়েও শান্তি নেই। পূর্ণ অত না ভেবে পুনরায় শুয়ে পড়ে। আজকে সে ভীষণ টায়ার্ড। রোদেলা, ওই রোদেলা, তোর পূর্ণ ভাইকে বল দিয়ে ওষুধটা খেয়ে নিতে। মামিটাকে রোদেলা রুম থেকে বেরিয়ে আসে। শারমিন আঞ্জুম তখন কিচেনে রাতের রান্না চাপাচ্ছেন। রোদেলাকেই আসতে হলো, কারণ পূর্ণর বোন তিশা বাড়ি নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও পূর্ণ রুমে প্রবেশ করে রোদেলা। পূর্ণ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রোদেলা এক নজর তাকায় শ্যাম পুরুষের মুখের দিকে। তার সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, পূর্ণ ভাই, এই পূর্ণ ভাই। বার কয়েক ডাকে পূর্ণ চোখ মেলে তাকায়। চোখ মুখে তার বিরক্তি। রোদেলাকে দেখে যেন বিরক্তি আরো বেড়ে গেছে তার। তবুও ভদ্রতা দেখিয়ে পূর্ণ শুধায়, বলো। তোমার দুপুরের ওষুধ মিস গেছে, এখন খেয়ে নাও। একবারে রাতেই খাবো। তুমি এখন আজাইরা কথার জন্য আমার ঘুমে ডিস্টার্ব না করলেও পারতে রোদেলা। দুঃখিত। রোদেলা প্রস্থান করে। পূর্ণ আর ঘুমায় না। উঠে ওয়াশরুমে ঢুকে শাওয়ারের জন্য চারদিকে আজানের শব্দ শোনা যাচ্ছে। রোদেলা অজু করে ঈশার নামাজ আদায় করে নেয়। ড্রয়িং রুমে আসতেই তরুণের মুখোমুখি হয়। শিকদার বাড়ির বড় ছেলে আহিয়ান শিকদার তরুণ, ছোট ছেলে তাহিয়ান শিকদার পূর্ণ। রোদেলার মামুর বাড়ি এটা। বাবা মা হারিয়ে মধ্যবিত্ত দেওয়ার পরই এই বাড়ি তার স্থায়ী ঠিকানায় পরিণত হয়। সবাই ভার্সিটিতে পা রেখেছে রোদেলা। নামাজ শেষ হতে রোদেলা কিচেনে যায়। তখন তার ছোট মামু, ছোট মামি, সাথে ছোট মামুর এক ছেলে এক মেয়ে, তারাও আসে রাতের ডিনার করতে। রোদেলা তার বড় মামির কাজে সাহায্য করে। সব খাবার টেবিলের উপর রাখে রোদেলা। তখন পূর্ণ আসে সেখানে। নিজের বরাদ্দকৃত চেয়ারটা টেনে শটান হয়ে বসে পূর্ণ। তার ছোট আম্মু তার খাবার বেড়ে দিচ্ছে। রোদেলা তার থেকে 4-5 হাত দূরত্বে অবস্থান করে। তার মামুদের খাবার বেড়ে দিচ্ছে। পূর্ণ তাকে কেন জানি সহ্য করতে পারে না। তবে পূর্ণর সাথে তেমন ভাব না থাকলেও মোটামুটি ভালোই আছে তাদের সম্পর্ক। কোনো কারণে পূর্ণ রোদেলার নামটাও শুনতে পারত না সেই 5 বছর আগে থেকে। 3 বছর হলো মামুর বাড়িতে থাকে রোদেলা। যদিও পূর্ণর সামনে তেমন যায় না, তবুও মাঝে মধ্যে যেতে হয়। তাদের খাবার বেড়ে দেওয়া হতে পূর্ণের সোজা চেয়ারটাই খালি ছিল। শারমিন আঞ্জুম রোদেলাকে সেই চেয়ারটাই বসিয়ে দেন। রোদ চুপচাপ খেয়ে রুমে চলে যায়। রোদ রুমে যেতে পেছন দিয়ে তার ছোট মামুর ছেলে শূন্য আসে তার রুমে। সোফার উপর শটান হয়ে বসে শূন্য। রোদ তাকে দেখে আওড়ায়, কিছু বলবে? তরুণ ভাই টাকা পাঠিয়েছে তোমার জন্য। কথাটা বলে রোদের হাতে একটা কাগজ ধরিয়ে দেয় শূন্য। হাসি মুখে বলে, তোমার এই মাসের হাত খরচ। কিন্তু ছোট মামু তো আমায় যখন যা লাগে এনে দেয়, তুমিও দাও, মামিরাও দেয়। এটা আমার প্রয়োজন নেই। আরে নাও, মেয়েদের কত শখ থাকে। তুমি টাকা দিয়ে তোমার ছোট ছোট শখগুলো পূরণ করে নিও। রোদ মাথা নাড়ায়। শূন্য প্রস্থান করতেই রোদ কাগজটা খোলে। সেটাই মোড়ানো আছে 1000 টাকা, 5টা টাটকা নোট। রোদ টাকাটা কাবাডে তুলে রাখে। সবাই রোদেলাকে অনেক আদর যত্ন করে। শুধু একজন ব্যক্তি তাকে সহ্য করতে পারে না, সেটাও তাহিয়ান শিকদার পূর্ণ। তাতে রোদেলার কিছু যায় আসে না। রাতের বেলায় ব্যালকনিতে যায় রোদেলা। আকাশের হাজারটা তারার ভিড়ে নিজের বাবা মাকে খুঁজে নেয়। তখন পাশের ব্যালকনি থেকে কারোর কথার আওয়াজ আসতেই রোদ ফিরে তাকায়। পাশের ব্যালকনি পূর্ণর। রোদ সেদিকে মনোযোগ না দিলেও তার মনোযোগ চলে যাচ্ছে। না যাওয়ার কি আছে? কেউ কলে কাউকে ধমকাধমকি করলে তো কানে শব্দ আসবেই। পূর্ণ তার দলের একজনকে ধমকাচ্ছে, কারণ তাদের দলের কেউ একজন কারো জমি দখল করেছে। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে সন্ধ্যায়। পূর্ণ বাড়িতে ঘুমিয়ে থাকায় নিউজ পায়নি। একজন মেয়র হয়ে তার দলের কারো থেকে এমন কিছু আশা করেনি পূর্ণ। আগামীকালকে সে পার্টি অফিসে যাবে, সব কয়টা খবর আছে। কথাটা চিল্লিয়ে বলে কল কেটে দেয় পূর্ণ। পাশের ব্যালকনিতে তাকাতে রোদকে দেখে। তাতে মেজাজ আরো 400 ডিগ্রি খারাপ হয়ে যায়। গটগট করে রুমে এসে ল্যাপটপের সামনে বসে পড়ে পূর্ণ। পার্টি অফিসে নিচের চেয়ারে বসে আছে পূর্ণ। সামনে তার দলের লোকজন দাঁড়ানো। পূর্ণ নিজেকে শান্ত রেখে বলে, কার জমি দখল করা হয়েছে আর কে দখল করেছে, কেনই বা দখল করেছে, আমাকে এক্সপ্লেইন করো কুইক।
তখন মিরাজ ছেলেটা বলে, আমাদের দলের নিশাত যে জমিটা দখল দেওয়া হয়েছে সেটা একজন মধ্যবিত্ত মানুষের। ওইখানে নাকি কি রেকর্ড তাদের নামে, আর জায়গাটার বিল্ডিং উঠিয়ে ভাড়া দোকান দেওয়াই যায়। জায়গাটা সুন্দর। পরের হক মেরে খাওয়ার এত শখ কেন তোদের? জমির মালিক যিনি তাকেই জমিটা ফেরত দেওয়া হবে। শুধু তাই নয়, জমির রেকর্ডও তার নামে করে দেওয়া হবে। জমির মালিককে আমার সাথে দেখা করতে বলবি। কিন্তু স্যার, পূর্ণ আঙুলের ইশারা করে থামিয়ে দেয়। নিশাতের দিকে তাকিয়ে বলে, আমার দলের লোক তোরা মানুষকে সাহায্য করবি, সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠন করবি, তা না জালিয়াতি করছিস। সবাইকে বলে রাখছি, ওই লোকটার যদি সামর্থ্য না থাকে তাহলে তোরা সবাই মিলে টাকা উঠিয়ে দিয়ে সাহায্য করবি, যাতে ওনার দোকানে আরও 5 জন বেকার কাজ করতে পারে, তারাও যাতে সাবলীল হতে পারে। পূর্ণ সেদিনের মতো কথা শেষ করে শিকদার বাড়ির দিকে রওনা হয়। গেট দিয়ে প্রবেশ করার সময় রোদের মুখোমুখি হয়। মেয়েটা ভার্সিটি থেকে এসেছে। পূর্ণ দেখেও না দেখার ভান করে চলে যায়। রোদ পূর্ণের যাওয়ার পরে একবার তাকায়। সাদা পাঞ্জাবি পরিহিত শ্যাম পুরুষ। রোদ আর সেদিকে মনোযোগ নেয়নি, ভেতরে চলে যায় সে। পূর্ণ বিকেলের দিকে অফিস থেকে ফিরে ঘরমাক্ত শার্ট ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করে। সোফার উপর বসে পড়ে। তখন রোদ আসতেই তাকে বলে ফ্যান ছেড়ে দিতে। রোদও বাধ্য মেয়ের মতো ফ্যান ছেড়ে ফ্রিজ থেকে ঠান্ডা জুস এনে দেয় তূর্ণকে। বিনিময়ে ধন্যবাদ জানায় তূর্ণ। জুসটা শেষ করে নিজের রুমে যায় তূর্ণ। তূর্ণর একমাত্র বোন তিশা আসে বাড়িতে। সে তার আন্টির বাড়িতে গিয়েছিল। রোদ তাকে দেখে ভীষণ খুশি হয়। যদিও শূন্যের বোন শিশা আছে, তবে সে মাত্র ক্লাস 10-এ পড়ে। তিশা আবার রোদের এক বেশ সিনিয়র, সুখ দুঃখের সঙ্গী। সন্ধ্যায় রোদ তিশা পড়তে বসে। রোদের কেমিস্ট্রির একটা বিক্রিয়া বুঝতে সমস্যা হচ্ছে। তিশাও তেমন ভালো পারে না। দুজনে বসে আছে বিক্রিয়া সামনে নিয়ে। তখন তিশা বলে, পূর্ণ ভাই এসব ভালো পারে, তার কাছে যা। এটা বোঝার দরকার নেই। পূর্ণ ভাই হলে একটা কথা ছিল, বললে বুঝিয়ে দিত, কিন্তু সে তো কমার্স স্টুডেন্ট। পূর্ণ ভাই কেন জানি আমায় দেখতে পারে না। ধুর শর্ত, আমার ভাইরা অনেক ভালো। পূর্ণ ভাই দায়িত্বশীল একটি বেশি, কিন্তু পূর্ণ ভাই তার চেয়ে এক কাঠি উপরে। তার মনে যদি একবার কেউ জায়গা করে নিতে পারে, তার মানে তার মনে হবে সর্বসুখ যেন এই পূর্ণ ভাই ভীষণ কেয়ার করে। তবে উনি প্রকাশ করে কম। তুই ট্রাই করে দেখ। খেয়ে দিয়ে কাজ নাই তো। তুই তো একটু হাবা টাইপের। তো হাবা তো কি হয়েছে, আমার যথেষ্ট আত্মসম্মান আছে। আরে যা না, গেলে আত্মসম্মান কিছু হবে না। যদি ধমক দিয়ে পাঠিয়ে দেয়? গালি 4-5টা মেরে চলে আসবি। আমি গালি দেই না। তাহলে আয়, তোকে শিখিয়ে দিচ্ছি কিভাবে গালি দিতে হয়। না থাক। তিশা রোদকে ঠেলে ঠুলে পূর্ণ রুমে পাঠায়। রোদ দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া একটু আসবো? আসো। ভাইয়া বসবো? বসো। রোদ সামনে সিঙ্গেল সোফায় বসে। পূর্ণর দিকে বই এগিয়ে দিয়ে বলে, এই বিক্রিয়াটা একটু বুঝিয়ে দাও। পূর্ণ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে বইয়ের দৃষ্টি স্থির করে। একবার রোদের মুখের দিকে তাকায়। একবারে শান্ত কণ্ঠে তাকে বিক্রিয়াটা বুঝিয়ে দেয় পূর্ণ। রোদ তাকে ধন্যবাদ দিয়ে ভালো ভালোই বিদায় নেয়। রুমে আসতেই তিশা বলে, কি দেখলি তো, বললাম না পূর্ণ ভাইয়ের থেকে পূর্ণ ভাই এক ধাপ উপরে। বুঝলাম। হ্যাঁ রে বোকামে, এভাবেই আস্তে আস্তে আমার ভাইয়ের মন জয় করবি। তারপর তোকে আমার ভাবি বানিয়ে শিকদার বাড়িতেই রেখে দেব, দূরে যেতে দিব না। অন্য কেউ হলে ভেবে দেখতাম, বাট পূর্ণ ভাইয়া জীবনেও না। দেখবি এই পূর্ণ ভাইয়ের প্রেমেই হাবুডুবু খেয়ে ডুবে গেছিস। রোদ অতটা আবেগী না। প্রেম কিন্তু বলে কয়ে আসে না জীবনে। আসলেও তাড়িয়ে দেব। রোদের কথায় তিশা হাসে। সে তো দুষ্টুমি করেছে, জানে রোদের দ্বারা সম্ভব না, আর তার ভাই তো জীবনেও না। অসম্ভব ব্যাপার নিয়ে মজা করতে ভালোই লাগে, যেটা কোনোদিন সম্ভব হবে না। শারমিন আঞ্জুমের ডাকে সবাই এক গুচ্ছে খাবার টেবিলে যায়। পূর্ণ, তূর্ণ, শূন্য থেকে শুরু করে রোদ, তিশা, শিশাও আছে। আজকে পূর্ণর মন ফুরফুরে। সবাই একসাথে খেতে বসে। তূর্ণ তদারকি করছে খাবারের, তবে পূর্ণর করলা ছাড়া হয় না। প্রতিদিন লাঞ্চ অথবা ডিনারে তার করলা ভাজি চাই, না হলে তাদের কাজের মহলে কেউ করলা পছন্দ করে না। খেতেও বসেও তিশা, শিশা, শূন্য, রোদ তারা কথা বলছে। তখন পূর্ণ ধমকে বলে, খাবার খেতে বসে কিসের এত কথা তোদের? চুপচাপ খাবার খেয়ে রুমে গিয়ে বসে কথা বলবি। করলা ভাজি খেতে না খেতে তেতুকিরি শুরু হয়ে গেছে। মাঝখান দিয়ে রোদ কথাটা মেরে দেয়। বাকিরা খুশি হয়ে রোদকে বাহবা দিলেও তূর্ণ শব্দ করে হেসে দেয়। পূর্ণ রোদের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে, তাতে রোদ ফিরেও তাকায় না। আশেপাশে তাকায়, নিজের প্লেটের দিকে তাকায়। রোদ পূর্ণের কঠোর দৃষ্টি এড়িয়ে গেছে। বিষয়টা নোট করেছে পূর্ণ। বাকিরা তাদের মতো গল্প করতে থাকে। পূর্ণ পুনরায় শোধায়, আমি যে কিছু বলেছি কারোর কানে যায়নি? আমার সাথে খেতে বসলে কোনো কথা বলা যাবে না। তোর তো খাওয়া শেষ,
যা তুমি কি ঘুমো, ওর কথা বলবেই, এটা ওদের অভ্যাস। ভাইয়া তুইও নিশ্চয়ই এরা ঘুষ দিয়ে ওদের দলে টেনে নিয়েছে। আহা, ঘুষ দেওয়া লাগে নাকি, একটা মিষ্টি হাসি তো যথেষ্ট। কার মিষ্টি হাসি? ভ্রু কুচকায় পূর্ণ। তখন তূর্ণ বলে, ওদের 4 জনের। ও তুই কি ভেবেছিস? না, কিছু না। একটা সুন্দর সকালে রোদ ছাদে পা রাখতে কানে ভেসে আসে কিছু কথা। ছাদের এক কোণে দাঁড়িয়ে পূর্ণ কারোর সাথে কলে কথা বলছে, তাও খুবই মিষ্টি সুরে। পূর্ণের মিষ্টি সুরের কথা রোদের কাছে অবিশ্বাস্য লাগলো। তাতে তার কি, সে তো এসেছে ঠান্ডা বাতাস আর সকালের শহরটা দেখতে। লোকের তেমন সমাগম নেই। রোদ ছাদে পা বাড়ায়। দেখো, তুমি এখনো ছোট, বয়স কম, বুঝদারও কম। এখন তোমার পড়াশোনা করার সময়। আর তোমার যখন প্রেম বিয়ের সঠিক সময় হবে, তখন আমি ছেলে খুঁজে দিব তোমায়। অযথা আমায় জ্বালিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমি ইমপ্রেস হব না। কথাটা বলে কল রেখে রোদের কাছে যায় পূর্ণ। পেছন থেকে গম্ভীর কণ্ঠে শুধায়, রোদ শোনো। রোদ ঘুরে তাকাতে পূর্ণ বলে, আমাকে কেমন লাগছে বলো তো? পূর্ণর কথায় রোদ ভ্যাবাচাকা খেয়ে যায়। আমতামতা করে বলে, পূর্ণর মতো লাগছে। পাগল মেয়ে, আমিই তো পূর্ণ। তো আমায় কেমন লাগছে? ভালো। সুন্দরভাবে ভালো করে দেখে বলো। রোদ পূর্ণর চোখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। পূর্ণের ঠোঁটে হাসি ঝুলছে। রোদ কিছুই বুঝতে পারছে না। হুট করে কি হলো পূর্ণর, যে রোদের আশেপাশেও ঘেসে না, সেই এখন আসে নিজ থেকে কথা বলতে। তখন পূর্ণ ধৈর্য হারা হয়ে বলে, কি মেয়ে রে তুই, জীবনে ছেলে দেখিসনি? একটা কথা বলতে এত সময় লাগে? ধুর, তিশাকে ডেকে আনো তো। ও ঘুমাচ্ছে। আচ্ছা বলতো, আমি প্রেমিক ম্যাটেরিয়াল নাকি হাজব্যান্ড ম্যাটেরিয়াল? আমি জানি না, আমি আসছি। কথাটা বলে রোদ চলে আসে। পূর্ণ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেজাজটা গরম হয়ে যায় তার। সে কি এখন বিয়ে করবে নাকি? তরুণই তো বিয়ে করলো না, আর প্রেম করবে নাকি? সে একজন সদ্য নতুন মেয়র। মেয়েরা লাইন মারছে, তাই নিজেকে একটু যাচাই বাছাই করার জন্য রোদকে জিজ্ঞেস করলো। বাকিরা হলে পচাইতো তাকে। জানি রোদ কিছু বলবে না, তাই তো আঁক বাড়িয়ে কথা বলতে গিয়েছে, নয়তো পূর্ণর বয়ে গেছে। রেডি হয়ে সকালে নাস্তা করতে করতে পূর্ণর ছেলেপেলেরা একজন হাজির হয় তার বাড়িতে। পূর্ণ সাদা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরিয়ে পড়ে। নিশাদের দখল করার জায়গাটায় যায় পূর্ণ। জায়গার আসল মালিকও আসে। পূর্ণকে দেখে বেশ খুশি হন শাহিন আহমেদ। পূর্ণ তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, এখানে বিল্ডিং উঠিয়ে দিব আমি। আপনি সেটার দোকান ভাড়া দিতে পারবেন, অন্যরাও কাজ করার সুযোগ পাবে। লোকটার চোখে মুখে খুশির ঝলক দেখে পূর্ণ মুচকি হাসে। সেখানের কাজ শেষ করে পূর্ণরা একটা নিরিবিলি জায়গায় যায়। তখন তিশার কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে উত্তেজিত স্বরে তিশা বলে, ভাই তাড়াতাড়ি আসো, আজকে তরুণ ভাই আমাদের ট্রিট দিবে। কেন ট্রিট দিবে? আরে আসো, সুখবর আছে। কোথায় আসবো? আরে আমাদের ভার্সিটির পাশের রেস্টুরেন্টে। আসছি। পূর্ণ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আজকে তার ভাইকে পেয়েছে, এই সুযোগে হাতছাড়া করা যাবে না। সবসময় তো তার টাকাগুলো মারে দেয়। পূর্ণ যেতে যেতে দেখে বাকিরা সবাই হাজির। এমনভাবে অপেক্ষা করছে যেন পূর্ণ তাদের ট্রিট দেবে। তরুণ নিজেও এমনভাবে বসে আছে যেন তার টাকাগুলো আজকে যাবে না, যাবে পূর্ণর টাকা। ওদের ভাবসা পূর্ণের সন্দেহজনক লাগে। তখন শূন্য বলে, ওয়েলকাম, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম আমরা। খাবার অর্ডার দিচ্ছি না কেন? আজকে কিন্তু বেশি বেশি। তূর্ণ ভাইকে পেয়েছি, সুযোগ ছাড়া যাবে না। তখন তূর্ণ পূর্ণর পিঠে চাপড় মেরে বলে, সে না হয় দেওয়া যাবে, আগে রিল্যাক্স হয়ে বস। তিশা শূন্য মিলে সব অর্ডার দেয়। অল্প স্বল্প গল্প করার মাঝে তাদের খাবার আসে। খাওয়ার শেষ পর্যায়ে আসতে রোদের গলায় খাবার আটকে যায়। তিশা তাকে নিয়ে বাইরে যায়। তূর্ণ তখন শূন্যকে আদেশ করে বলে, যা তো দেখ ওর কি হয়েছে, বসে আছিস কেন? তূর্ণের কথার সাথে সাথে শূন্য চলে যায়। কি আর হবে, এক্সট্রা ঢং। এই মেয়েটার ঢঙের শেষ নেই। মুখ সামলে পূর্ণ। তো এর থেকে আর কি ভালোভাবে বলবো আমি? এই মেয়েটা আমার বাবার খুনি। পূর্ণ বাচ্চা হলো, তুমি মনে হয় তোমার স্ট্যাটাস ভুলে গেছো। কপির কোম্পানির মালিক রোদ, যেটা আমরা সামলাচ্ছি। তো তো কি আবার, তুমি ওর সাথে বাজে বিহেভ করবে না। তোমার কাছে বাবার থেকে ওই মেয়েটা বেশি ইম্পর্টেন্ট? আমি কখন বললাম? তাহলে বাবার খুনির প্রতি তোমার দরদ আসে কোথা থেকে? সেসব অতীত। দেখ, এই মেয়েটার পেছনে ওর ভাইরা পড়ে আছে, শুধু প্রপার্টি আর কোম্পানি নিজেদের নামে করার জন্য। তাতে আমার কি? ওকে ফাইন, তুমি আর কখনো রোদ নিয়ে মাথা ঘামাবো না। ও মরে গেলেও কোনো মন্তব্য করার দরকার নেই তোমার। ওকে যদি কেউ আমার সামনে খুনও করে, তবুও আমি বাধা দিব না। ওকে ফাইন,
দুই ভাইয়ের তর্কাতর্কির মাঝে তিশা রোদকে নিয়ে আসে। মেয়েটা চোখ মুখ লাল হয়ে আছে। পূর্ণ রোদকে আসতে দেখে উঠে চলে যায়। তূর্ণ বিল পে করে দেয়। তিশা রোদ শূন্য তাকিয়ে আছে তাদের কাণ্ডে। তারা তো প্ল্যান করে এসেছে আজকে পূর্ণের টাকা লস করবে, কিন্তু পুরোটাই উল্টো হলো। বাকিরা বাইরে আসতে আসতে পুরো চলেও গেছে, আর কাউকে কিচ্ছু বলেনি। গাড়িতে বসতেই তৈন শিকদার ভিড়ার দিকে রওনা হয়। তখন তিশা তৈনকে বলে, পূর্ণ ভাইয়ের আবার কি হলো? ওর কথা ছাড়ো তিশা, ও এমনই, ওকে সত্যি আমি বুঝতে পারি না। কেউই কথার আগামাথা বোঝেনি, সেই জন্য কথাও বাড়ায়নি। বাড়িতে এসে পূর্ণ তার রুমে এসির পয়েন্ট বাড়িয়ে বসে থাকে। রাগে তার শরীর কাঁপছে। এই মুহূর্তে রোদকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারতে পারলে হয়তো রাগ কমে যেত। রুম জুড়ে পায়চারি করছে পূর্ণ। এই রোদ নামে থাকা কোম্পানি আর প্রপার্টি রোদকে নিয়ে বাড়ি থেকে বিদায় করে দিলেই তো হয়। মেয়েটা থাকা মানে আরেকটা রিস্ক। কখন তার বংশের মানুষ এসে হামলে পড়ে। প্রপার্টি নিয়ে চলে গেলে তারগুলো যা খুশি হোক, তাতে পূর্ণর যায় আসে না। হাজারে চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খায় পূর্ণর। পরক্ষণে মনে পড়ে তার বাবাকে দেওয়া কথা। পূর্ণর মাথায় আপনা আপনি হাত চলে যায়। তূর্ণ সে তার দায়িত্ব পালন করছে কঠোরভাবে। পূর্ণ তার ছিঁড়ে ফোটাতেও নেই। আর কেনই বা রোদকে নিয়ে মাথা ঘামাবে? সে তো তার মৃত বাবার খুনি, অথচ এই বাবা এই রোদকে আগলে রাখার দায়িত্ব নেওয়ার সুখ দুঃখে পাশে থাকার জন্য বলে গেছে। পরের দিন রোদের সাথে পূর্ণের দেখা হয় রোদের ভার্সিটি ক্যাম্পাসে। একটা দরকারি কাজে এসেছে পূর্ণ। সময়টা দুপুর। রোদ পূর্ণকে দেখেও না দেখার ভান করে তিশা সহ চলে আসে। কি মনে হতে পূর্ণ তার গাড়ির চাবিটা নিয়ে তার দলের লোকদের বিদায় জানিয়ে চলে আসে। তিশা রোদ দাঁড়িয়ে আছে গেটের বাইরে রাস্তার সাইডে। পূর্ণ তাদের সামনে এনে গাড়ি থামায়। তিশাকে হাতের ইশারা করে গাড়িতে উঠতে বলে। তিশা যেন চমকালো, এটা কিভাবে সম্ভব? তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ণ রাগ দেখিয়ে বলে, আমি কি কোনো জোকস বলেছি? গাড়িতে উঠতে বলেছি, কথা কি কানে যায়নি? পূর্ণর কথায় তিশা গাড়ির ডোর খুলে রোদ সহ বসে। দুজনকেই চমকিয়ে বেশ পূর্ণ লুকিং গ্লাসের পেছনে তাকায়। রোদের মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসে। পরক্ষণে ড্রাইভিং এ মনোযোগ দেয় পূর্ণ। বাড়িতে এসে তিশা রোদ আস্তে ধীরে ভেতরে প্রবেশ করে। তাদের বিশ্বাস হচ্ছে না পূর্ণ নিজে থেকে ওদের গাড়িতে উঠতে বলেছে। তাও পূর্ণের জান প্রাণ কিডনির থেকেও মূল্যবান তার শখের একমাত্র গাড়ি, যেটা যাকে তাকে ওঠায় না সে। পূর্ণ চোখের চশমাটা খুলে জোর কদমে ভেতরে প্রবেশ করে। তখন তার ছোট আম্মু তার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। পূর্ণ গ্লাসটা হাতে নিয়ে সোফায় বসতে বসতে বলে, তিশাকে দাওনি কোল্ড ড্রিঙ্কস? পূর্ণর কথায় শাইখা ইসলাম শোধায়, দিয়েছি, ভেতরে চলে গেছে ওরা। ও, চাচ্চু কোথায়? সে এখন অফিসে থাকে, তুমি জানো না? পূর্ণ মাথা চুলকায়। সে বেমালুম ভুলে গিয়েছিল সেই কথা। এই কয়েকদিনের ব্যস্ততার ভিড়েও এও ভুলে গেছে যে তাদের কোম্পানিতে তার একটা পদ আছে, যেটার দায়িত্ব তার উপর থাকলেও ঠিকঠাক পালন হচ্ছে না। পূর্ণ পুনরায় নিজের রুটিনে ফেরার মনস্থির করে। সবই ঠিকঠাক হয়, কিন্তু রোদকে নিয়ে তার কেন যেন এত অ্যালার্জি সে বুঝতেই পারে না। বিকেলের দিকে শিশা স্কুল থেকে আসতেই তিশা রোদ সহ তারা ঠিক করে বাজারের পাশের নদীর পাড়ে যাবে। তারা তিনজন রেডি হয়ে লিভিং রুমে আসতেই তরুণের মুখোমুখি হয়। তখন তরুণ তিশাকে জিজ্ঞেস করে, সন্ধ্যায় কোথায় যাচ্ছ? সন্ধ্যা কোথায় ভাইয়া? নদীর পাড়ে যাব। শূন্যকে নিয়ে যাও। ভাইয়া তো অফিস থেকে এসেছে। তাহলে পূর্ণকে নিয়ে যাও, ও তো অফিসে যায়নি। জীবনেও যাবে না পূর্ণ ভাই। তরুণ আর কথা বাড়ায়নি। সে জায়গায় মতো মেসেজ সেন্ড করে দেয়। তিশা রোদ শিশা সহ তারা বেরিয়ে পড়ে। ড্রাইভারকে সাথে নিয়ে যায় তারা। নদীর স্রোতে পা ভিজিয়ে বসে আছে রোদ। তার থেকে শিশা তিশা একটু দূরে তার পিকচার তুলছে। রোদ সেদিকটায় তাকিয়ে নজর সরিয়ে দৃষ্টি স্থির করে নদীর স্রোতে তার আলতা রাঙানো ভেজা পাগুলোর দিকে। ভীষণ রকমের সুন্দর লাগছে তার পাগুলো। নদীর পাড়ে তেমন ভিড় নেই, তাই তারা তিনজন সুন্দরভাবে সময় কাটাচ্ছে। কিছুক্ষণ পর রোদ খেয়াল করে তাদের আশেপাশে কিছু ছেলে ঘুরঘুর করছে। কেউ বা রোদের দিকে দৃষ্টি স্থির রাখছে। রোদের বিষয়টা খটকা লাগে। এখানে থাকাটা সুরক্ষিত মনে হয়নি, তাই উঠে দাঁড়াতেই একটা ছেলে তার সামনে আসে। নদীর উত্তাল স্রোতের দিকে নজর দিয়ে বলে, আপু, আপনার নদী পছন্দ? হ্যাঁ। নদীর উটাল স্রোত, ভয় করে। সাঁতার জানেন? আপনাকে বলবো কেন? ছেলেটা হাসে। রোদ অবাক হয়। বেশি পাত্তা না দিয়ে তিশার কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেটা তার কাঁধে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। রোদ আগামাথা কিছুই বুঝলো না, তবে ছেলেটা আর দেরি করেনি। তড়িঘড়ি প্রস্থান করে কল লাগায় নির্দিষ্ট নাম্বারে। ওপাশ থেকে কল রিসিভ হতে এপাশ থেকে ছেলেটা জানায়, কাজ হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই অপর পাশের ব্যক্তি শব্দ করে হেসে দিয়ে বলে, টাকাটা পেয়ে যাবি। যদি মেয়েটা মরে যায় তো তোর জন্য সারপ্রাইজ আছে, আর যদি মরা অবস্থা হয়
তো তোর অ্যামাউন্ট কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। মরে গেলে ভালো হবে তাই না স্যার? অবশ্যই ভালো হবে। তিশা হিসা দুজনে হেল্প হেল্প বলে চিল্লাতে আশেপাশে থাকা দুটো মধ্যবয়স্ক ছেলে তড়িঘড়ি আসে। রোদ স্রোতে কাতরাচ্ছে, সে তো সাঁতার জানে না। তিশা ভয় পেয়ে সিসার হাত আঁকড়ে ধরে। মধ্যবয়স্ক ছেলে দুটোর সাহায্যে রোদকে উপরে আনা হয়। ড্রাইভার আসতেই রোদকে নিয়ে সোজা বাড়িতে চলে যায় তারা। রোদ পানিতে ডুবতে ডুবতে বেঁচে গেছে। বিষয়টা পূর্ণ তূর্ণ শূন্যর কানে যেতে তূর্ণ শূন্যর মনের বেকুলতা কাজ করলেও পূর্ণ শোনার পরেও লিভিং রুমটা অবধি আসেনি। সে তার অফিসের কাজ নিয়ে ব্যস্ত। শারমিন আঞ্জুম, শাইখা ইসলাম তারা তূর্ণ শূন্য তিশাকে পুরোদমে বকে যাচ্ছেন। তূর্ণ অনেকটা ভয় পেয়েছেন। রোদকে কাপড় বদলে রুমে শুইয়ে দেওয়া হয়। পাশে তিশা তূর্ণ বসা। তূর্ণ রোদের দিকে তাকিয়ে বলে, তুমি কিভাবে পড়ে গেছো পানিতে? আমাকে একটা ছেলে ধাক্কা দিয়েছে। তুমি কি বোকা রোদ? ছেলেটা তোমায় ধাক্কা দেওয়ার সাহস পায় কিভাবে? আমি জানি না। তোমার গায়ে টাচ করার দুঃসাহস দেখায় কিভাবে সেটা তো আমি বুঝি না। তোমাদেরকে কে বলেছে সন্ধ্যায় নদীর পাড়ে যেতে? তোমরা ভাই কিসের মেয়র? এই ক্ষমতা দিয়ে কি হবে বলো তো, যেখানে তার ঘরের বোনরাই সেফ না? ওর সাথে কথা বলার চেয়ে একটা গরুর সাথে কথা বলা বেটার। আসলেই পূর্ণ ভাই এমন কেন? আসলে পূর্ণ ঠিক আছে, শুধু ব্যক্তিভেদে নিজেকে প্রকাশ করে। কথাটা বলে রোদের দিকে তাকায় তূর্ণ। তখন শাইখা ইসলাম রোদের জন্য কফির সাথে হালকা নাস্তা নিয়ে আসেন। রোদ নাস্তা করে বসতে শাইখা ইসলাম তার পাশে বসে মাথায় হাত বোলায়, কপালে চুমু খেয়ে বলে, তুমি এত বোকা কেন? হ্যাঁ, ছেলেটার সাহস কি করে হয় তোমাকে টাচ করার? আমি বুঝে উঠতে পারিনি। ঠিক আছে, পূর্ণকে বলে ওই ছেলের খোঁজ নেওয়াবো। শাইখা ইসলামের কথায় আর কেউই কিছু বলেনি। পূর্ণ রুম থেকে বের হতেই শারমিন আঞ্জুম তাকে বকাঝকা শুরু করেন। তবে পূর্ণ সেসবে হেলদোল নেই। সে নিজের ফোনে আসতে থাকা কলে সময় দিচ্ছে। তূর্ণ আর কিছুই বলেনি পূর্ণকে। পরের দিন সকালে রোদ ছাদে যাওয়ার পেছন দিয়ে তূর্ণ ছাদে যায়। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা রোদের সামনে দাঁড়িয়ে কপালে হাত রাখে তূর্ণ। তূর্ণর কাছে রোদ বেশ অবাক হয়। তখন তূর্ণ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, ওই ছেলেটা চেহারা মনে আছে তোমার? হ্যাঁ আছে। আচ্ছা, সমস্যা নেই, ওর ব্যবস্থা হয়ে যাবে। তার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ। মেডিসিন ঠিকঠাক নাও তো? নেই। নাস্তা করেছো? না। আচ্ছা চলো, নাস্তা করবে। কথাটা বলে রোদের হাত ধরে নিচে যায় তূর্ণ। তখন পূর্ণ রুম থেকে বেরিয়ে লিভিং রুমে আসে। তূর্ণ আর রোদকে এভাবে একসাথে দেখে সেও বেশ অবাক হয়। তূর্ণ চায়ের ট্রে রোদকে বসায়। তখন কাজের বুয়া চায়ের ট্রে সাথে নাস্তা নিয়ে আসে। তূর্ণ নিজে রোদের প্লেটে পরোটা দেয়। তখন তিশা সিসা আসতে তাদেরকেও সেম ভাবে দেয়। পূর্ণকে ডেকে এনে রোদের পাশের চেয়ারটায় বসায় তূর্ণ। কাপে চা ঢেলে দিতে দিতে বলে, রাগ কমা ভাই আমার, নাহলে পস্তাতে হবে একদিন। প্রেম ভালোবাসার খেলা খেলছি না যে পস্তাতে হবে একদিন। মানে? পূর্ণর কথায় তূর্ণ শোধায়। তখন পূর্ণ হেসে বলে, সবই ঠিক হবে একদিন, যদি উপরওয়ালা চায়। ওনার ইশারায় হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ড আমার বউ হতে পারে। হা 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 হা। ভাইয়ের গার্লফ্রেন্ড থাকলে তো তোর বউ হবে। হয়েছে, আর সাধু সাজতে হবে না। এই তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিবি কেন? না না, আমি ওরকম নাকি? আমার তো বইয়েই গেছে এসব। কথাটা মাঝপথে থামিয়ে রোদেলার দিকে তাকায় পূর্ণ। মেয়েটা চুপচাপ খাচ্ছে। বাকিরা কেউ কোনো কথা বলছে না। সবাই যে যার মতো নাস্তা করে নিজেদের গন্তব্যে চলে যায়। রোদেলা তার ক্লাসে মনোযোগ দেয়। পাশে তার ফ্রেন্ড স্মৃতি বসে আছে। এক ইউনিভার্সিটিতে রোদের চাচুর মেয়েও পড়াশোনা করে। রোদের সাথে মোটামুটি ফাঁদির সম্পর্ক তার। মাঝে মধ্যে যাওয়ার জন্য বলে। আজকের মতো ক্লাস শেষ করে রোদ বের হয়ে গেটের কাছে আসে। তিশার লাইব্রেরিতে কাজ আছে, তাই ফিরতে লেট হবে। রোদকে দেখে তার কাজিন রুষা এগিয়ে আসে। তখন রুষা বলে, হেই তাহসিনা, কেমন আছো? নিজের নামটা হুট করে কারোর মুখে শুনে চমকায় রোদ। তাহসিনা বলে তার বাবা মা ডাকতো। পুরো নাম তাহসিনা খানম রোদেলা। রোদকে আলতো করে ধরে রুষা বলে, আর ইউ ওকে? হ্যাঁ, আসলে হুট করে এই নামটায় ডাক বুঝে উঠতে পারিনি। তোমায় তো আমি প্রায় এই নামেই ডাকি বনু। হ্যাঁ তাও ঠিক। চলো না আজকে আমাদের বাড়িতে। না বনু, যাব না। বাপি তোমার কথা প্রায় বলে। চাচ্চু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তখন রুষার একমাত্র ভাই রাফি আসে। রোদেলাকে দেখে সে হাসে। সৌজন্যতার খাতিরে রাফি বলে, তাহসিনা কেমন আছো? ভালো। রোদ জবাব দেয়। তবে ফিরতে জিজ্ঞেস করেনি সে। রাফিকে তার পছন্দ না, সেই তো সম্পত্তির জন্য উঠে পড়ে লেগেছে। রোদ তাদেরকে এড়িয়ে যাওয়ার জন্য তাড়া দিয়ে বলে, তিশা ওয়েট করছে, আমি আসছি। আরে দাঁড়াও, তোমার নাম্বারটা দিয়ে যাও। রাফির কথায় রোদ দাঁড়ায়। কি করে কথা কাটাবে সে ভেবে পাচ্ছে না। তখন রুষা বলে, দিয়ে যাও বনু। আসলে বনু, আমার সিমে প্রবলেম। সিমটা পূর্ণ ভাই দিয়েছে।
সেটা এক্সচেঞ্জ করে নতুন সিম দেবে। তনুকে সিম দিতে গেলে কেন তাসিনা? রাফির মশকরা মার্কা কথায় রাগ হয় রোদের। তেজ দেখিয়ে বলে, তো কাকে দেব? আমার সিম আমার দরকারে তাকে দিয়েছি। কেন দিয়েছি সেটা কাউকে বলতে বাধ্য নই আমি। থেমে আসি। কথাটা বলে রোদ চলে আসে। তখন রাফি রুষার দিকে তাকিয়ে বলে, ঠিক কাকিমার মতো তেজল। চুপ থাকবি তুই? এই মেয়েটার এত ভাব কিসের? তোর সমস্যাটা কি বল? আরে সমস্যা নেই, তবে তাসিনা যথেষ্ট সুন্দরী, নজর কাড়ার মতো। কে জানে একে কে নিয়ে যায়। পূর্ণ তো আছে একটা, নিশ্চয়ই ওই হারামি ওকে বিয়ে করে সম্পত্তি নিয়ে যাবে। তাহলে তুই লাইন লাগা, ও ইমপ্রেস হবে না রে বই। চাইলে হেল্প করতে পারি। তাহলে তাই হোক। এমনিতেই পূর্ণ এলাকার মেয়র, এটাই আমার পছন্দ না। খুব বেশি ভাব নিয়ে চলাফেরা, মানুষকে মানুষই মনে করে না। আমি গেলাম, তুই গেলে আয় তো। রুষা রাফিকে পাত্তা না দিয়ে তাদের বাড়িতে চলে যায়। খান বাড়ি তাদের। রুষার বাবার তেমন প্রপার্টি ছিল না, বলতে তার দাদু এত প্রপার্টি ছিল না, কিন্তু তাহসিনার বাবা নিজের বিজনেস দিয়ে প্রচুর প্রপার্টি অর্জন করে, যেটার নজর পড়ে তারই আপন ভাইয়ার। তাহসিনার বাবাকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা আগে থেকে করলেও তার বাস্তব হতে হতে প্রপার্টির উত্তরাধিকারী চলে আসে। পালে রোদেলাকেও মেরে ফেলা যেত, কিন্তু প্রপার্টি যদি গভর্নমেন্টের কাছে চলে যায়। খানম মহলের বিশাল সুইমিং পুলের পাশের সোফায় বসে স্মোক করছে রাফি। উন্মুক্ত জিম করা ফর্সা বডি সূর্যের আলোয় চিকচিক করছে। নজর তার ফোনের সীমাবদ্ধ। অনেকদিন পর তাহসিনা খানমের সাথে তার দেখা। মেয়েটাকে সেই কবে দেখেছিল মনেও পড়ছে না। ছোট্ট তাহসিনার একটা ছবি রাফি দেখছে। তখন তা আম্মু সুজানা আসতেই ফোনটা অফ করে স্মোকিংয়ে ব্যস্ত হয়ে পড়ে রাফি। ছেলের পাশে বসতে বসতে সুজানা বলেন, বাড়ির মালিকানাও তাহসিনার। দুদিন পর বিয়ে করবে। ধরো বিয়ে কোনো এমপি বা ক্ষমতাবান লোককে করলো, তখন তো আমাদের কপালে জেলের ভাত ছাড়া কিছুই জুটবে না। সবচেয়ে বড় কথা, এত সুন্দর সাজানো গোছানো বাড়িটা থেকেও খাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তো রাফি ভ্রু কুঁচকায়। তখন সুজানা কপাট রাগ দেখিয়ে বলে, রাফি তুমি দেখতে মাশাআল্লাহ, এক কাজ করো। কি কাজ? তাহসিনাকে বিয়ে করো। প্রপার্টি লোভে? ওটা পেলে একে ছেড়ে দিলেই হবে। কিন্তু মম, আমার একটা গফ আছে। এটাকে ছেড়ে দাও, দেখা যায়। তুর্ণ বিকেলে বাড়ি ফেরার পথে রাস্তায় ফুলের দেখা পায়। কি মনে হতে ফুলের মালা, চুড়ি, কয়েকটা ফুলের সমন্বয়ে একটা তোড়া নেয়। সেই সাথে কিছু চকলেট নিয়ে গিফট আকারে সাজায়। সেটা গাড়ির সিটে রেখে ড্রাইভিং করে শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তুর্ণ। গাড়ি থেকে নেমে ভেতরে আসতেই দেখে লিভিং রুমে পুরো ফাঁকা। পূর্ণ হয়তো আসেনি এখনো। তুর্ণ দ্রুত পায়ে উপরে যায়, সোজা রোদেলার রুমে গিয়ে নক করে। তখন রোদেলা ঘুম ঘুম চোখে দরজা খোলে। তুর্ণ তার হাতে একটা ব্যাগ দিয়ে বলে, এগুলো তোমার জন্য। কি এটা? ভেতরে নিয়ে দেখো, অন্য কিছু ভেবো না, ভাই হিসেবে দিলাম। মাথা নাড়ায় রোদ। তুর্ণর দেওয়া ব্যাগটা নিয়ে ভেতরে আসে। গিফট পেপারে মোড়ানো বক্সটা খুলতে দেখতে পায় চকলেটের সমাহার সাথে ফুলগুলো। রোদের ভালো লাগে ফুলগুলো, এমনিতেও তার ফুল অনেক পছন্দের। তার উপর হুট করে এভাবে কেউ দিল। রোদ ফুলগুলো নিয়ে পিকচার তোলে, স্মেল নেয়, খুব যত্ন সহকারে সেগুলো রেখে দেয়। সন্ধ্যায় তারা সবাই নিচে আসে। তুর্ণ সৈন্য সবাই আছে, নেই শুধু পূর্ণ। সে তার রুমে কাজে ব্যস্ত, নয়তো বা ঘুমাচ্ছে। তখন শাইখা ইসলাম এসে রোদের কাছে কফির মগটা দিয়ে বলে, পূর্ণর কফিটা দিয়ে আসো। রোদ তার মামির কথার উপর কথা বলার সাহস পায়নি, তবে তার যাওয়ার একটুও ইচ্ছে নেই। তুর্ণর দিকে নজর যেতে দেখে সে বসে বসে হাসছে। রোদ বুঝতে পারে না তার অবস্থা দেখে হেসে মজা নিচ্ছে নাকি অন্য কিছু। বিরক্তি নিয়ে পূর্ণ রুমে প্রবেশ করে রোদ। তখন সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে পূর্ণ। রোদকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে পূর্ণ। রোদ ঘুরে বলে, চিন্তা করবেন না, আমি কিছু দেখিনি। রোদের কথায় পূর্ণ চোয়াল শক্ত করে নিয়ে বলে, তুমি এখন এখানে কেন? কফি দিতে এসেছি। আমি নিজে গিয়ে খেতে পারতাম, তোমায় অত মাথা ঘামাতে বলা হয়নি। মামি পাঠিয়েছে। তুমি পারমিশন নিয়ে রুমে এসেছো তো? কিসের পারমিশন? আমার দরকারে আসলো না হয় পারমিশন নিতাম। আপনাকে হেল্প করার জন্য এসেছি। আসছে আমার হেল্প করতে? লজ্জা করে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছেন? আমি মেয়ে নাকি যে লজ্জা করবে? ছি, এই তুমি কিসের চিচি করছো? এখানে চেয়ার কিছুই হয়নি। আপনি সরুন, আমি মগ রাখবো। রেখে যাও, আমার দিকে তাকাতে হবে না। রোদ কোনো রকম মগটা রাখে, না চাইতেও পূর্ণ দিকে দৃষ্টি যায় তার, তবে খেয়াল করে না। পূর্ণ তখন টি শার্ট পরে তৈরি, সে তো শুধু উন্মুক্ত গায়ে রুমে এসেছে, তাতেই রোদেলার সে কি লজ্জা। ভাগ্যিস তোয়াল পরে আসেনি। পূর্ণ রোদেলার দিকে এক নজর তাকিয়ে কফির মগ নিয়ে নেয়। রোদ প্রস্থান করতেই পূর্ণ কফিটা শেষ করে ব্যালকনিতে যায়। তার পাশের ব্যালকনিটা রোদের।
আজকেও কেন জানি রোদ তার সব ভাবনায় কাজকর্মে চলে আসে। রোদ নামটাই চলে আসছে তার কাছে, কিন্তু সে তো জানে রোদ তরুণের ভবিষ্যৎ বউ। আর কিছু মিস্টেক গেলেও এটা পুরোপুরি শিওর। তাদের মিল, কথা বলা, আচার আচরণে বোঝা যায় তারা দুজন প্রেম করে। পূর্ণ সিদ্ধান্ত নেয় ভাইয়ের বউ রোদের সাথে আর মিসবিহেভ করবে না, একটু ভদ্র সভ্যদের মতো আচরণ করবে। পরের দিন সকালে তরুণের মামু আসে শিকদার বাড়িতে, সাথে আসে তরুণের কাজিন মেহের। তরুণ সবে অফিসের জন্য রেডি হয়ে নিচে এসেছে, বাকিরাও নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে এসেছে। মেহের তরুণকে দেখে সালাম দেয়, তরুণও সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। সাইখা ইসলাম মেহেরকে দেখে ভীষণ খুশি হন। মেহেরের বড় বোন মাইশার বিয়ের কথাবার্তা চলছে, সেটারই ইনভাইট দিতে এসেছে একমাত্র বোনের বাড়িতে মাহতাব হোসেন। শারমিন আঞ্জুম ভাইকে দেখে ভীষণ খুশি হন। এক ভাই এক বোন তারা সবাই মোটামুটি লিভিং রুমে উপস্থিত ছিল। পূর্ণ রোদ প্রায় সেম সময়ে লিভিং রুমে উপস্থিত হয়। তখন তরুণ পূর্ণর পিঠে চাপড় মেরে বলে, দেখ আজকাল টাইমিংও সেম হয়ে যাচ্ছে তোদের। যাই হোক, বিহেভিয়ারটা ঠিক করে নিলেই হবে। আরে ইয়ার, এই সামান্য বিষয়টাও দেখা লাগে? তো কি আর করার। পরের বউকে নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। রোদকে নিয়ে এত মাথা ঘামাচ্ছি কেন আমরা? হয়তো মেয়েটা সুন্দরী। কেন রে ভাই, আমরা কি সুন্দর বলে ওকে নিয়ে গসিপ করি? ধুর, দেখো মেহের এসেছে, আমাদের মামুর প্রিটি গার্ল। আসলে প্রিটি, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন হিম। গুড। তাদের কথোপকথনের মাঝে নাস্তা খাওয়ার পাট চুকে যায়। সবাই সোফায় বসে আছে। শূন্যের বাবা শরীফ শিকদার ও উপস্থিত আছেন। পূর্ণ তরুণের মাঝেই মেহের বসা, পাশে তিশাও আছে। তখন পূর্ণ বলে, মাইশার বিয়েটা কবে? এই আগামীকালকে ডেট ফিক্সড হবে। তাহলে কি সবাইকে নিয়ে চলে যাব? তোমাদের সময় সুযোগ বুঝে। আমি তো চাই রোদ, তিশা, শিশা আজকেই চলে আসুক। সে না হয় যাবে। পূর্ণর কথায় কেউ আর কিছুই বলে না। তৈন শূন্য তারা বিদায় নিয়ে অফিসের কাজে চলে যায়। পূর্ণ আজকে তেমন কাজ নেই, সে বাড়িতেই থাকবে। মাহতাব হোসেনের সাথে খোঁজ গল্পে মেতে ওঠে, সাথে মেহেরও আছেন। তার চাচিও তরুণের সাথে অফিসে চলে গেছে। তখন আবার সাইখা ইসলাম ফোন হাতে তাদের কাছে আসে। পূর্ণকে দেখে বলে, আগামী মাসে তো বড় ভাইয়ার মৃত্যুবার্ষিকী। মুহূর্তে পূর্ণের চেহারার রং পাল্টে যায়। আজকের মুডটা সুন্দর ছিল, রোদের প্রতি একটু সফট কর্নার কাজ করছিল, কিন্তু এই মুহূর্তে রোদকে খুন করতে পারলে পূর্ণ শান্তি লাগতো। কথা ছিল আজকে তার মামু বাড়িতে তার বোনদের নিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে সবটাই চেঞ্জ। রোদ যাবে, এটার জন্য পূর্ণ বিয়েতেই অ্যাটেন্ড করবে না। তখন মাহতাব হোসেন নিশুধায়, হ্যাঁ, আগামী মাসেই তো দুলাভাইয়ের মৃত্যুবার্ষিকী, সমস্যা নেই, বিয়েটা এর আগে সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। কথাটা বলে পূর্ণ উঠে চলে আসে। সাইখা ইসলাম বুঝেছে পূর্ণ কথাটা পছন্দ করেনি, কিন্তু এতে দোষের কি? দুদিন পর হলেও কথাটা উঠত তাদের মাঝে। পূর্ণকে বোঝে না সাইখা ইসলাম, ছেলেটার মাথায় কি ঘুরে সেটাও ক্যাচ করতে পারে না। মেহের, তিশা, রোদ মিলে খোশ গল্পে মেতে উঠেছে তিশার রুমেই। মোটামুটি ভালোই আড্ডা দিচ্ছে তারা। তখন পূর্ণ তিশার রুমে প্রবেশ করে, তিশাকে উদ্দেশ্য করে বলে, আমার ব্লুটুথ কে নিয়েছে? আমি এনেছিলাম ভাইয়া। এখন আর লাগবে তোমার? তনু ভাইয়ের কাছে তোমারটা। তো এখন আমি কি করব? তূর্ণ ভাই রোদেরটা নিত, আমার তো এটা দরকার। তুমি তাহলে রোদেরটা নাও। লাগবে না, তেজ দেখিয়ে বলে তূর্ণ। তখন রোদ বলে, সমস্যা নেই, নিতে পারো, আমি ধমকাবো না। রোদের কথায় পূর্ণ আর চোখে তাকায়। খোঁচাটা তাকেই মারা হয়েছে, সেই তো কেউ কিছু ধরলেই ধমকাধমকি শুরু করে দেয়। রোদ উঠে প্রস্থান করতেই পূর্ণ রোদের পেছনে তার রুমে যায়। রুমে দাঁড়িয়ে রুমটা পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ে পূর্ণ। আসে না এই রুমে ভুলেও, মানুষটাকেই তো সহ্য হয় না, রুমটা সহ্য হতো পরের হিসাব। তখন রোদ ব্লুটুথ পূর্ণর সামনে ধরে বলে, মিস্টার তাহিয়ান শিকদার পূর্ণ, ব্লুটুথটা সাবধানে রাখবেন। কিচ্ছু লাগবে না তোমার ব্লুটুথ বলে। ওকে ফাইন। রোদ ড্রয়ারের কাছে যেতে নেবে, তখন পূর্ণ শোধায়, বলেছি বলে অমনি নিয়ে রেখে দিতে হবে? যদি নাই নিতাম তাহলে কি তোমার রুমে আসতাম না আমি? মাথা কি আছে তোমার? ব্রেন তো নাই জানি। এই ব্লুটুথ নিতে এসেছেন, ব্লুটুথ নিবেন? অত ঢং করে কি বোঝাতে চাইছেন? তোমাকে ভালো লাগে এটাই বোঝাতে চাইছি, এছাড়া কোনো কারণ নেই ঢং করার। তেতিস্বরে জবাব দেয় পূর্ণ। তখন রোদ অহংকারী সুরে বলে, এইসব মেয়র, এমপি, মন্ত্রীদের চামচা রোদের কাছে পাত্তা নেই। এই আমি চামচা? তাহলে কথাটা কি জিনকে বলেছি? আমার বয়ে গেছে তোমায় পছন্দ করতে। সেটাই তো আমিও বোঝাচ্ছি। আসলে কি জানেন মেয়র সাহেব, ওই যে কলেজ স্কুলে টিচার থাকে না, তাদের জন্য নিয়োগ প্রাপ্ত অ্যাসিস্ট্যান্টও থাকে। কথা হলো টিচারের থেকে তার অ্যাসিস্ট্যান্টদের তেজ আর ভাব একটু বেশি থাকে। ঠিক একই অবস্থা তোমারও।
মন্ত্রী এমপিদের থেকে তাদের চামচাদের তেজ রাগ ভাব একটু বেশি। ঠান্ডা মাথায় রোদ পূর্ণকে অপমান দিয়ে রুম থেকে প্রস্থান করে। মনে হয় রুমটা পূর্ণর ব্লুটুথের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। তার মিটিং ছিল, মিটিংয়ে জয়েন হবে। মোটে 13টা বাজিয়ে দিল এই রোদ। পূর্ণ নিচের রুমে এসে এসির পয়েন্ট বাড়িয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে। হিসাব মেলানোর চেষ্টা করছে কেন সে রোদের রুমে গেল। আচ্ছা, ব্লুটুথের জন্যই গেল? কথা কাটাকাটি কোনো কথার জন্য হয়েছে। কোন কথার প্রসঙ্গে তাকে চামচা বলে অপমান দিল? পরক্ষণে মনে পড়ে সে বলেছিল রোদকে ভালো লাগে। এটা তো ডাহা মিথ্যা কথা। রোদের দেওয়া অপমানে এখনো শরীর জ্বলছে পূর্ণর। কোনো রকম মিটিং শেষ করে ঠান্ডা পানির গ্লাস নিয়ে বসে পূর্ণ। মিটিংয়ে বসার সময় ঠান্ডা জুসও রেখেছিল পাশে। এমনিতেই মাথা গরম, তার উপর রোদের দেওয়া অপমানে গা পিত্তি জ্বলছে পূর্ণর। আজকে শুধু পূর্ণ বাড়িতে আসুক। তার কি টাকার অভাব পড়েছে? একদম না। তাহলে রোদের কাছে গেল কেন? বিকেলে পূর্ণ আসতে তাকে ঠান্ডা জুস দেয় রোদ। শুধু পূর্ণ না, শূন্যকে সাথে তার ছোট মামুকেও জুস দেয় রোদ। একটু পর তারা মেহেরের সাথে যাবে। মাহতাব হোসেন আরো আগে চলে গেছেন, তার কাজ আছে। বাকিরা মিলে শেষ বিকেলে সন্ধ্যার শুরুতে রওনা হবে। পূর্ণ রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। অফিস থেকে ছুটি নিয়েছে কয়েকদিনের, বাকি কাজ বাড়িতে বসেও করা যাবে। সবাই রেডি হয়ে নিচে আসলেও পূর্ণ বা পূর্ণ এখনো আসেনি। দিশা তাড়া দেওয়ার কিছুক্ষণের মধ্যে পূর্ণ আসে, কিন্তু পূর্ণর খবরও নেই। সবাই টায়ার্ড হয়ে বসে আছে। পাশের রোদ ফোন স্ক্রল করছে। কেউ এই যাওয়ার সাহস করতে পারছে না। সকাল থেকে পূর্ণর চেহারা দেখে বুঝেছে কিছু নিয়ে রেগে আছে। শেষমেশ বেচারির রোদকেই পাঠানো হলো। আর যাই হোক, সবার বিশ্বাস রোদকে বকাঝকা ধমক দেবে না, কারণ রোদের প্রতি পূর্ণর অনীহা। কিছু বলার মতো অধিকার বা সাহস নেই। কিন্তু তারা তো জানে না আজকাল রোদ পূর্ণর বেশ ঝগড়া করে। চিন্তা ভাবনা দূর করে পূর্ণর দরজায় নক করে রোদ। এক গাদা রাগ নিয়ে দরজা খুলতেই রোদকে দেখে পূর্ণ। বেশি পরিপাটি, কিন্তু পূর্ণ তেমন পরিপাটি না। রোদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, এটা বলার ছিল, বলেছি। তুমি আসলে আসবা, না আসলে নাই। ভেবো না আবার এসে বলবো আর এসে তেল মাখতে পারবো না। এই মেয়ে, সমস্যা কি তোমার? কোনো সমস্যা নেই, তবে তোমার মাথায় সমস্যা আছে, এটা আমি বুঝেছি। তো তুমি বাড়াবাড়ি করছো রোদ। আসলে আসবেন, না আসলে নাই। কথাটা বলে রোদ চলে আসে। পূর্ণ সেভাবে দাঁড়িয়ে রয়। তখন আবার পূর্ণ বিরক্তি নিয়ে আসে। পূর্ণকে ধমক দিয়ে বলে, কমন সেন্সের অভাব তোর? মানে তুই কি বেডি মানুষ নাকি? এত তেল মাখতে হয় কেন তোকে? মেয়েরাও কথায় কথায় এত রাগ করে না, তুই ছেলে হয়ে তো রাগ করছিস। সব রোদের দোষ। বিড়বিড় করে বলে পূর্ণ। পুনরায় শোধায়, আমি তো রেডি, গাড়িতে বসো, 5 মিনিটে আসছি। পূর্ণ চলে আসে। বাকিদের নিয়ে গাড়িতে বসে ড্রাইভ পূর্ণ করবে। পূর্ণর এনার্জি নেই অত। কিছুক্ষণের মধ্যে পূর্ণ আসে। গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, সবার তো মুখ আছে ঝগড়া করতে পারে, তো আমি এত কষ্ট করে ড্রাইভ করে নিয়ে যাব, আমায় টাকা দিতে হবে। চাঁদাবাজি, এলাকার উন্নয়নের টাকা বুঝি ধান্দাবাজি করা হচ্ছে না, তাই টাকার টান পড়েছে বুঝি। দুজনেই দুজনকে খোঁজাটা মারে। পূর্ণ পাশে বসতে তরুণের দিকে তাকাতে সে শুধায়, ভুল কিছু বলেনি, বলদের মতো কথা বললে এমনই ফিডব্যাক পাবে। মেহেরদের বাড়িতে আসতে তার আম্মু সবাইকে সাদরে গ্রহণ করে। বিশেষত পূর্ণ তরুণকে দেখে তিনি একটু বেশি খুশি, কারণ তারা দুই ভাই ব্যস্ত মানুষ, সহজে কোথাও যায় না। তরুণ গেলেও পূর্ণ একেবারেই না। মেহেরদের বাড়ি আসতে আসতে প্রায় 9টা বেজে যায়। 1 ঘন্টায় সবাই ফ্রেশ হয়ে 10টায় ডিনার করতে বসে যায়। পূর্ণর স্পেশাল করলা ভাজি, যেটা দেখে বাকিরা নাক মুখ কুচকায়। মানুষ কিভাবে সেই করলা ভাজি খায় এটাই মাথায় আটে না। সবার খাওয়া দাওয়া হতে 8টা দিতে বসে। তবে পূর্ণ রুমে চলে এসেছে, তার দরকারি কাজ আছে। পূর্ণ সহ বাকিরা সোফায় বসা, এটা ওটা বলে মজা করছে, বিশেষত মাইশার সাথেই। এই কথা সেই কথার প্রসঙ্গে তরুণের বিয়ের কথা ওঠায় দিশা। যেহেতু সবার বড় তরুণ, বিয়ের সিরিয়াল তারই আগে। তখন মেহের বলে, মায়েশার বিয়েটা হলে তরুণ ভাইয়াটার প্রস্তুতি নিব সবাই। ভাইয়া নিশ্চয়ই পছন্দ আছে। তিশা রোদ তরুণের দিকে তাকিয়ে আছে। তরুণ বাকিদের দিকে তাকায়, অস্বস্তিতে পড়ে আমতা আমতা করে বলে, পছন্দ থাকবে কেন? পরিবারের পছন্দই বিয়েটা করব। দেখবো বিয়ের কথা উঠলে এই কথা থেকে তোমার প্রিয়তমা বেরিয়ে এসেছে। পাশ থেকে রোদ কথাটা বলে। তরুণ প্রতি উত্তরে বলে, প্রিয়তমা আশপাশেই আছে, তবে বিয়েটা হবে না আমাদের। তখন শূন্য জোরেই বলে, আমি বুঝেছি, তলে তলে টেম্পু চালাও আর ভাবনাও, কেউই কিছু জানো না। শূন্যর কথায় বাকিরা উঠে পড়ে লাগে তরুণের প্রিয়তমাকে জানতে, কিন্তু শূন্য আর মুখ খোলেনি। তরুণ তাকে চোখ রাঙিয়ে দিয়েছে বেশ কয়েকবার। তখন আবার তরুণের ফোনে মেসেজ আসায় সে ফোন সাইড বাটনে চাপ দিয়ে ওপেন করে। পাশ থেকে শূন্য তাকায়। এত নোটিফিকেশন ভিড় জমিয়েছে, তবে ওয়ালপেপারে দেওয়া পিকটা চিনতে ভুল হয়নি।
ফেসটার নোটিফিকেশনের ভিড়ে চাপা পড়লেও তরুণের মেসেজ এসেছে সে টের পেয়েছে। তার ফোনের দিকে নজর দিয়ে রেখেছে কেউ। হোম স্ক্রিনে যাওয়ার আর সাহস হলো না, তাই মেসেজটা ইগনোর করলো তরুণ। এমনিতে তার প্রিয়তমা নিয়ে খোঁচানো হচ্ছে, তাদের আড্ডার পার্ট এখানে চুকিয়ে নেওয়াটা বেটার হবে মনে হলো তরুণের। সে কলের ভনিতা দেখিয়ে চলে এসেছে। বাকিরা তাদের মতো এটা ওটা নিয়ে প্ল্যানিং করে সময় কাটাচ্ছে। পূর্ণের জন্য আলাদা রুম বরাদ্দ করা হয়েছে। শূন্য তরুণ একসাথেই দুজনেই বসে কথা বলছে। এক পর্যায়ে শূন্য বলে ওঠে, তোমার প্রিয়তমা কি আমি যাকে গেস করেছি সেই? কাকে গেস করলি? নাম বলবো না থাক, শোন তোকে বলি, এরকম কিছুই না। যেহেতু আমি বড় ছেলে, পরিবারের পছন্দেই হয়তো বিয়েটা করবো, আর ওটা জাস্ট আমার দায়িত্ব এবং ভালো লাগা। ব্যাপারটা এমন না যে আমি প্রেমে পড়েছি। আচ্ছা বুঝলাম। হ্যাঁ, তোমার ওয়ালপেপারে একজনকে দেখলাম, সম্ভবত মেয়েই হবে। ওটা তিশা। দেখতে তো। তোদের আসলে সমস্যাটা কোথায় বলতো? তুই যাকে ভাবছিস তাকে আমি ওয়ালপেপারে রাখতে যাবো কেন বলতো? আমার আদরের বোনকে আমি রাখি এবং সবসময় হয়তো খেয়াল করিস। শূন্য মাথা চুলকায়। বেশি প্রশ্ন করেনি, না হলে আবার তৈন্য রেগে যাবে। দুজনেই শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। শূন্য রোদের আইডিতে যায়। 2 দিন আগের পোস্ট, জীবনে কারো ওয়ালপেপারের স্থান পেলাম না। একই পোস্ট তিশাও করেছে, সেজন্য শূন্য পাত্তা দেয়নি। হয়তো পিকটা তিশারই ছিল। মাঝরাতে ফেসবুক স্ক্রল করছে পূর্ণ, তার দলের সদস্যদের আইডি স্ক্রল করছে। কেউ আবার উল্টাপাল্টা পোস্ট বা কিছু শেয়ার করেছে কিনা। একজনের আইডি থেকে আরেকজনের আইডিতে যায় পূর্ণ। তরুণ থেকে শুরু করে শূন্য দিশা, তবে রোদের আইডিটায় কখনো যায়নি সে। ইন্টারেস্ট নেই রোদের আইডি স্ক্রল করার। পরের দিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সবাই। ফজরের নামাজ আদায় করে মেহেরদের বাড়ির সামনে সুন্দর রাস্তায় হাঁটতে বের হয় তারা। শীশা, মাইশা, তিশা, শূন্য ছাড়া তারা ঘুমোচ্ছে। পূর্ণ, তরুণ, মেহের, রোদ সহ রাস্তার পায়ে উঁচু দালান সমূহ তারা একটা টঙের দোকানে যায়। সকালে ধোয়া ওঠা কাপে চা খায়। সময়টা সুন্দরী কাটছে। দোকানের বাইরে দাঁড়ানো পূর্ণ, তরুণ বিল দিচ্ছে পাশে মেহের। রোদ বের হওয়ার সময় দোকানের স্তম্ভের পিলারের সাথে বাড়ি খেতে যাচ্ছিল। পূর্ণ হাত টান দিয়ে সাইডে সরিয়ে নেয়। নাক মুখ কুচকায় পূর্ণ, রোদের দিকে তাকিয়ে বলে, দেখে শুনে চলতে পারো না? তখন তরুণ এবং মেহেরের দৃষ্টি এবং মনোযোগ আসে তাদের দুজনের দিকে। তরুণ তখন রোদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে রোদ? একটুর জন্য মাথা ফাটায়নি, পিলারের সাথে বাড়ি খেতে যাচ্ছিল। দেখে শুনে চলবে তো রোদ। এর আগে একজন তোমায় পানিতে চুবিয়ে গেল। তরুণের কথায় কেউ আর কিছু বলে না। তারা পুনরায় বাড়ির দিকে রওনা হয়। পূর্ণ, রোদ পাশাপাশি হাঁটছে। মেহের তরুণের সাথে কথা বলতে বলতে পেছন দিয়ে আসে। বাড়িতে আসতেই কাজের বুয়া তাদের নাস্তা রেডি করে দেয়। বাকিরা এখনো ঘুমোচ্ছে। রোদকে পাঠানো হয় ডেকে আনার জন্য। তরুণ সূর্ণকে টেনে টুনে ঘুম থেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। শিকদার বাড়ির পুত্র এবং কন্যারা নাস্তা করছে। তরুণের পাশের চেয়ারে মাহতাব হোসেন বসে নাস্তা করছে। একটু পর তারা বাজারে যাবে। বিকেলের দিকে মেহমান এসে ডেট ফিক্সড হবে, সেজন্য বাড়িতে একটু ব্যস্ততা। নাস্তা শেষ, ছেলেরা বাজারে চলে যায়। রোদ, তিশা, মেহের মিলে লিভিং রুমের একটা করে ডেকোরেশন করে ছোট্ট করে। মাহতাব হোসেন এক ভাই এক বোন, সেজন্য তাদের পরিবার ছোট। তাছাড়া ওনার দুটোই মেয়ে। বিকেলের দিকে সবাই রেডি হয়। রোদ নুড কালারের 3 পিস পরেছে। কিভাবে যেন তার আর পূর্ণর ড্রেসের কালার মিলে যায়। অবশ্য এটা নিয়ে কেউ তেমন টোল করতে পারেনি, কিন্তু ব্যাপারটা তরুণের হলে আর কেউই কিছু না বলেও শূন্য ঠিকই বলতো। এমনিতেই কত কথা তার পেটে জমা হয়ে আছে, এগুলো বাইরে বের হলে খবর আছে তার, সেজন্য মুখ চুপচাপ। যথাসময়ে পাত্রপক্ষের কয়েকজন আসে। মাইশার হাবি এবং দেবর, শ্বশুর, চাচা শ্বশুর ও একজন ননদ ও আসে। মেয়েটা রোদ তিশার সমবয়সী, তবে দেবরটা পূর্ণর বয়সী হবে। তাদের ডেট ফিক্সড হতে এখানে আবার আরেকটা সম্বন্ধ করার আবদার জানায় মাইশার শ্বশুর, তাও রোদের জন্য, তাদের ছোট ছেলে পাভেলের জন্য। ব্যাপারটা পূর্ণর মোটেও পছন্দ হয়নি। সোফায় বসে থেকেই গর্জন দিয়ে বলে, ডেট ফিক্সড করেছেন ভালো কথা, বড় ছেলের বিয়ে দিতে এসেছেন, বড় ছেলের বিয়ে দেন। অযথা অন্যের বউ নিয়ে টানাটানির কি আছে? আর আপনারা জানেন মেয়েটা আনম্যারিড নাকি ম্যারিড? ভরা লিভিং রুমে এক প্রকার বোম পড়ল। কেউই এটা কল্পনা করতে পারেনি। তখন মাইশার শ্বশুর বলে, আসলে ওকে দেখে মনে হলো আনম্যারিড। যেহেতু আমার ছেলে পাভেলকে সামনে বিয়ে করাবো, পাত্রী দরকার, আর এখানে সে পেয়ে গেলাম, তাই হাতছাড়া করতে চাইনি। মনে হয় ওকে বিয়ে দেওয়ার জন্য বসে আছি। ওর বিয়ে ঠিক, এঙ্গেজও হয়ে গেছে। পুরো কঠোর গলায় জবাব দেয়। বাকিদের বিষয়টা হজম করতে কষ্ট হয়। রোদ নিজেও অবাক হয়, পূর্ণতে রিয়েক্ট করলো কেন। অন্যদিকে শূন্য নিজের ভাবনায় জল ঢালছে। সে ভেবেছিল তরুণ রিয়েক্ট করবে, কিন্তু এসবে কিছুই হলো না। হিসাব মিলাতে পারছে না শূন্য। সে তো ভাবছে রোদ তরুণের কিছু চলছে,
কিন্তু এসব ভুল ধারণা। পূর্ণ রোদের মাঝে কিছু চলছে। রাতে ডিনার করে মাইশার শ্বশুর বাড়ির লোকজন বিদায় হতে তারা ডেকোরেশন করা সোফায় বসে কেক কাটে, কিছুক্ষণ আড্ডা মাস্তি করে। তখন সূর্ণ এসে পূর্ণকে বলে, কি ভাই, বিয়েটা কবে তাহলে? তূর্ণ নাকি? না, তোমার ভাবিকে তো চিনলাম। কে সে? ভ্রু কুচকে বলে পূর্ণ। তখন সূর্ণ হাসতে হাসতে বলে, তাহসিনা খানম রোদেলা। দূর গাধা, ওটা তো তূর্ণর। কিছু তো চলছে ওদের মাঝে। জানি তূর্ণ ভাই চুপচাপ ওর বউকে পাভেল ভাগিয়ে নিয়ে যাবে, তাই ভাই হিসেবে দায়িত্ব পালন করলাম। কথাটা বলে পূর্ণ প্রস্থান করে। তখন সূর্ণ মাথায় হাত দিয়ে বলে, প্রতিবারেই কি আমি রং? যা, এরা প্রেম করুক, না হয় যা খুশি করুক, আর সিআই ডিগ্রি করতে যাব না। ভাবভঙ্গিতে এরকম কথা ধরন আরেক রকম। মানুষ ধন সম্পত্তিও এত লুকায় না। ওরা ওদের সাথে প্রেম ভালোবাসার সম্পর্কটা যত লুকাচ্ছে, ঢাকার চেষ্টা করছে। কেটে যায় 2 দিন। এই 2 দিন ব্যস্ততায় সময় কাটে সবার। আজকে মাইশার মেহেদি নাইটের প্রস্তুতি চলছে। আজকে সকালে বাড়ি ডেকোরেশন করা হয়েছে। মেহের রোদ মেহেদির ডালা সাজাচ্ছে ফুল দিয়ে। পাশে পূর্ণ বসা, সে নিরিবিলি ডালা সাজানো দেখছে। যদিও এসবে ইন্টারেস্ট নেই, তবুও কেন জানি দেখছে, পূর্ণ নিজেও জানে না। তখন তিশা আসতে পূর্ণ উঠে দাঁড়ায়। মেহের তিশার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। পূর্ণ দাঁড়িয়ে আছে। তখন রোদ ডালা হাতে উঠতেই পূর্ণর কাঁধের সাথে মাথায় বাড়ি খায়। পূর্ণ নিজেও বোকা বনে যায়। রোদ বোকা চোখে তাকিয়ে আছে। তখন কি মনে হতে রোদ শব্দবিহীন ডালা পূর্ণর দিকে এগিয়ে দেয়। পূর্ণ সেটা হাতে নিতেই রোদ নিজের মাথা ডলতে থাকে। তখন পূর্ণ কঠোর গলায় বলে, তোমার চোখে সমস্যা আছে রোদ, না হলে জলজান্ত মানুষটাকে তুমি দেখতে পাওনি? তোমাকে কে বলেছে আমার পেছনে এসে দাঁড়াতে? আজব, আমার ইচ্ছে আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো। তোমাকে কে বলেছে আমার সাথে এসে বাড়ি খেতে? কথাটা বলে পূর্ণ রোদের হাতে ডালাটা দিয়ে শুধায়, একদম ঠিক হয়েছে, বাড়ি খেয়েছো ইডিয়েট। পূর্ণ প্রস্থান করতে রোদ ওর রাগ দেখিয়ে মেহেরের হাতে ডালাটা ধরিয়ে দিয়ে রুমের দিকে অগ্রসর হয়। তখন আবার শূন্য আসে হাসি মুখে, হাতে তার শপিং ব্যাগ। রোদকে দেখে একগাল হেসে ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, এটাই একটা শাড়ি আছে রোদ, মেহেদি নাইটে পরার জন্য। অবশ্যই শাড়িটা তোমার জন্য। কে দিয়েছে এটা? জানি না, আননোন পারসন। হ্যাঁ, শাড়িটার পার্সেল এসেছে তোমার নামেই। আজব, আননোন পার্সনের দেওয়া শাড়ি আমি পরবো? আরে নাও তো। শূন্য শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে প্রস্থান করে। রোদ রুমে এসে ব্যাগ খুলে তাতে গাঢ় সবুজ রঙের শাড়ি, সোনালি পাড়ের ম্যাচিং কয়েক মুঠো চুড়ি, সিম্পল জুয়েলারিও আছে, সাথে একটা চিরকুটও আছে। রোদ আগে চিরকুট খুলে তাতে লেখা, রোদেলা খানম, আমার প্রিয়তমা, তোমার শাড়ি পরিহিতা রমণী সাজে দেখার শখ হয়েছে তোমার এই স্বল্পভাষী প্রেমিকের। রোদের হিসাব মিলছে না, শাড়ি নাকি মেহেদি নাইটের জন্য। তাহলে এই স্বল্পভাষী প্রেমিক কিভাবে তাকে দেখবে? সে কি এখানে আছে নাকি? নেই। তাহলে কিভাবে সব পসিবল? মাইশা রুমে আসাতে রোদ চিরকুটটা সরিয়ে নেয়। মাইশা এসেই শাড়িটার দিকে তাকিয়ে বলে, ওয়াও, শাড়িটা সেই সুন্দর, তোমায় বেশ মানাবে রোদ। আজকে পরার জন্য আনিয়েছো বুঝি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরিও। রোদ মাথা নাড়ায়। এখন শিকার না গেলে 101টা প্রশ্ন করা হবে তাকে। শাড়িটা এক সাইডে রেখে ফোন হাতে নেয় রোদ। ফেসবুক স্ক্রল করছে সে। বর্তমানে পূর্ণের দায়িত্ব নিয়ে করা এলাকার রাস্তাঘাটের কাজ উন্নতি, সেসব পোস্ট তার সামনে আসে। রোদ বিরক্ত হয়। পূর্ণ যা খুশি করুক, তা জানার আগ্রহ বিন্দুমাত্র রোদের নেই। কিন্তু এই ঘুরে ফিরে সব তার সামনেই চলে আসে। কিছুক্ষণ পর তারা সবাই রেডি হতে বসে। রোদ সাজগোজে আবার পাক্কা। শাড়ি পরা থেকে শুরু করে হেয়ার স্টাইল, মেকআপ, মেহেদি দেওয়া, আলতা পরা, নারী হিসেবে এই কয়টা গুণ তার বেশ ভালোই আছে। শিশা তিশাকে রেডি হতে সাহায্য করে রোদ। সেই সাথে মাইশার হেয়ার স্টাইল, মেকআপ রোদই কমপ্লিট করে দেয়। মেহের আর রোদ শেষে সাজবে। তাদের 3 জনের সাজা কমপ্লিট হতে তরুণ আসে রোমে তার আদরের বোন তিশাকে দেখার জন্য। তিশাকে মাশাআল্লাহ সুন্দর লাগছে। তরুণ এসেই তিশাকে আগলে নেয়, কপালে চুমু খেয়ে বলে, মাশাআল্লাহ, আমার বোনটাকে পড়ে যাচ্ছে। কথাটা বলতে বলতে রোদের দিকে দৃষ্টি স্থির করে তরুণ। তখন শিশা শুধায়, আজকে সব ক্রেডিট কিন্তু রোদাপুর। হ্যাঁ রোদ, এই সময় বেশ পারদর্শী, সবাইকে সুন্দর করেই সাজায়। তরুণের কথা প্রত্যুত্তরে মাইশা বলে, রোদ, এভাবে নিজের হবু বরের জীবনটাকেও সুন্দর করে সাজিয়ে দিও। ইস, তোমার বরটা কত লাকি হবে, এতটা শান্তশিষ্ট গুণবতী বউ পাবে। আসলে রোদ মানুষটাই সুন্দর, সেজন্য তার সাজানো গোছানো সবকিছুই সুন্দর। এবং আমাদের জিজু রোদের বর আসলেই লাকি হবে। তরুণের দেওয়া কমপ্লিমেন্ট ছিল এটা রোদের জন্য। রোদ নিজেও ভেবে পায় না তার মাঝে কি এমন আছে যে এত বাড়াবাড়ি করছে সবাই। তবে প্রশংসা শুনতে ভালো লাগে তার, কিন্তু নিজেকে ভীষণ সাধারণই ভাবে রোদ।
নিজের মাঝে তেমন কোনো আহামরি কিছুই দেখেনি সে। তূর্ণ প্রস্থান করতেই মেহের, রোদ রেডি হতে বসে যায়। তিশা, শিশা, মাইশাকে নিয়ে স্টেজে যায়। বাড়িতে অনেক গেস্ট আছে। মেহেরের শাড়ি পরা হতে রোদ আননাউন পার্সনের দেওয়া শাড়ি নিজের গায়ে জড়িয়ে নেয়। মাশাআল্লাহ, শাড়িটা খুব সুন্দরভাবে তার গায়ে ফুটে উঠেছে। তেমন সাজেনি রোদ, সবসময় ন্যাচারাল থাকতেই পছন্দ করে। শুধু চুলগুলো সামনে স্টাইল করে পেরে খোপা করে তাতে গাজরা সাথে টাটকা গোলাপ গুছিয়ে দিয়েছে। মেহের বাকিদের মতোই ভারী মেকআপ লুক নিয়েছে। রোদের রেডি হওয়া কমপ্লিট হয়নি। মেহেরের হতে সে চলে যায় স্টেজের কাছে। বর্তমানে পূর্ণর আয়ত্তে করা কাজগুলোকে বাধা দিচ্ছে তার বিপরীত দলের লোক। ভুলভাল স্ক্যান্ডাল রটাতে চাইছে। এই নিয়ে গতকাল ঝামেলা হয়েছে। পূর্ণ সেখানে নেই, তবুও সব খবর এসেছে। এই নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে মেজাজ হারায় পূর্ণ। লোকের সমাগম ছাদ থেকে ভেতরে আসে পূর্ণ। লিভিং রুমের ডান পাশের রুমটায় প্রবেশ করে সে। কলে কাউকে ধমকাধমকি করছে। আচমকা পূর্ণ রুমে প্রবেশ করার সময় কথার আওয়াজ পেতে রোদ কিছুটা ভয় পেয়ে যায়। হাত থেকে দুটো কাচের চুড়ি ফ্লোরে পড়ে ভেঙেও যায়। পূর্ণ কল মিউটে রেখে তাকায় পড়ে যাওয়া চুড়িগুলোর দিকে। অতঃপর তাকায় রোদের দিকে। এক নজর তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রোদ খেয়াল করে পূর্ণর দিকে। সাদা পাঞ্জাবি পরিহিত শ্যাম পুরুষ, তবে তার হেয়ার কাটটায় চোখ আটকায় রোদের। নিজের দৃষ্টি সংযত রেখে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে যায় রোদ। তখন তূর্ণ গোলাপ হাতে ছাদে যাচ্ছিল। রোদের সাথে দেখা হতে একগাল হাসে তূর্ণ। টুল পড়া হাসি রোদের নজরে আসে। সবচেয়ে বেশি নজরে আসে হাতে থাকা টাটকা গোলাপগুলো। অবশ্য ফুল চাইলে তূর্ণ বারণ করবে না, তবে চায় না রোদ। তূর্ণ তখন শুধায়, পূর্ণকে দেখেছো রোদ? হ্যাঁ, ওই রুমে কারোর সাথে কলে ধমকাধমকি করছে। তোমাদের শাড়িটায় দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। দুজনে আগে পিছে ছাদে যায়। মাইশার সাথে কয়েকটা পিকচার তুলে রোদ এক সাইডে চেয়ার টেনে বসে। রোদ এদিকটায় একাই বসা। সবাই সবার সাথে পিকচার তুলে বেশ সময় কাটে। তূর্ণ নিজেও সময়টা এনজয় করে, তবে পূর্ণর পাত্তা নেই। সে এসব তেমন পছন্দ করে না। কিছুক্ষণ পর থমথমে মুখে ছাদে আসে পূর্ণ। কি মনে হতে রোদের পাশে চেয়ার টেনে বসে। চুপচাপ ফোন স্ক্রল করছে পূর্ণ। তখন আবার তিশা এসে পূর্ণকে টানাটানি শুরু করে দেয় তাদের সাথে পিকচার তুলতে। পূর্ণর সাথে পিকচার তুলেনি তিশা। তূর্ণ আছে পূর্ণর কাছে। সেও তেল মাখছে তাদের সাথে পিকচার তোলার জন্য। কি মনে হতে তূর্ণ ক্যামেরা অন করে রোদের সাথে কয়েকটা পিকচার নেয়। পূর্ণকে টেনে টুনে রাজি করিয়ে স্টেজে আনে। তবে গ্রুপ পিকে সবার সাইডে দাঁড়ায় পূর্ণ। মুখে নেই কোনো হাসি। তাদের গ্রুপ পিকচারটা অর্ধেক খারাপ হয়েছে পূর্ণ না হাসার জন্য। সেই নিয়ে দিশা বকবক করছে। শূন্য ক্যামেরাম্যান হয়েছে রোদ এবং তূর্ণর। শুধু রোদ তূর্ণ না, মেহের, তিশা, শিশা সবার সাথে আলাদা আলাদা পিক তুলে পূর্ণ। সবার দেখা দেখি নিজের বোনের সাথেও আলাদা পিক তুলে পূর্ণ। কি মনে হতে তূর্ণর দিকে নিজের ফোন এগিয়ে দিয়ে বলে, রোদের সাথে পিক তুলে দাও তো। সবাই তাকিয়ে আছে পূর্ণের দিকে। তাতে পূর্ণের কিছুই যায় আসে না। রোদের সাথে পিক তুলেছে পূর্ণ, এটা অষ্টম আশ্চর্যের বিষয়। একটু সাইডে আসতেই তিশা রোদের গাল টেনে বলে, বনু, আমার ভাই ইমপ্রেস হচ্ছে, প্লিজ পুরোপুরি ইমপ্রেস করে আমার ভাবি হয়ে থেকে যা। থুর, অন্য কথা থাকলে বলো তো। তোর এই গরুর মতো ভাইয়ের বউ হব না আমি, এমনকি তোর ভাই রাজি থাকলেও না। যোগ্য ছেলে হারালে পারতে হবে আড়ালে। কথাটা বলতে বলতে পাশ কাটিয়ে যায় পূর্ণ। রোদ তিশা পেছন ফিরে পূর্ণের যাওয়া দেখছে। 11টার মধ্যে পিকচার তোলা শেষ হতে মেহেদি দিতে বসে যায় সবাই। সামনে মেহতাব হোসেন, তার স্ত্রী, তূর্ণ, শূন্য, পূর্ণ বসে আছে। তবে সবাই যে যার মতো ফোনে ব্যস্ত। শিকদার পরিবার আগামী কালকে আসবে। রোদ বাকিদের মেহেদি দিতে দিতে হাত ব্যথা করে ফেলে। কোন রকম কনের মেহেদি আর তিশার এক হাত দেওয়া হতেই উঠে যায় সে। ভীষণ টায়ার্ড, সাথে হাত মাথা ব্যথা করছে তার। মেহেরও মেহেদি দেওয়ায় ব্যস্ত। তিশা তখন মেহেদি হাতে তূর্ণর কাছে আসে। পাশের চেয়ার টেনে বসতে বসতে তূর্ণর হাত টেনে নেয়। তারপর তালুতে টি লাভ টি লিখে দেয়। তূর্ণ তার বোনের কাণ্ড দেখছে। দেখ তিশা, তূর্ণ ভাই বোনের বন্ধন। সুন্দর। সেদিনের মতো মেহেদি অনুষ্ঠান শেষ করে সবাই চলে আসে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে রাতে ডিনার করে নেয় কোনো রকম। রোদের একটু লেট হয়ে যায়। বাকিরা কেউ খেয়েছে, কেউ না খেয়ে শুয়ে পড়েছে। রোদের আবার খাওয়ার সব সময় লেট হয়। তার উপর তিশাকে আজকে খাইয়ে দিয়েছে। খুব আস্তে ধীরে খাবার খায় সে। তিশার মামির তারাও শুতে চলে গেছে। রোদ ডিনারটা শেষ করে বেসিংয়ে যায়। তার সাথে তিশাও আছে। সে মেহেদি শুকাচ্ছে। তরুণ আসে তখন গোলাপ হাতে, যদিও অনেকটা নেতিয়ে পড়েছে গোলাপগুলো। তিশাকে জিজ্ঞেস করে, তোমার গোলাপ লাগবে? আমার আপাতত দরকার নেই। রোদের লাগবে? হ্যাঁ, আমার গোলাপ প্রিয়। তরুণের মুঠো ভরা গোলাপ রোদের দিকে এগিয়ে দেয়। রোদ সেগুলো নিয়ে ঘ্রাণ নেয়। তরুণকে ধন্যবাদ জানিয়ে তারা দুজন ঘুমাতে চলে যায়।
নিজের ব্যক্তিগত ফুলকে তার পছন্দের ফুল উপহার দেওয়াটাও বেশ সুন্দর। প্রেমিক পুরুষের দায়িত্ব এবং প্রেমের একটা অংশ বোধ হয় এটা। কারো কণ্ঠস্বরে পেছন ফিরে তাকায় তরুণ। পূর্ণকে দেখে হেসে দেয় তরুণ। তখন পূর্ণ ভ্রুজোড়া প্রসারিত করে বলে,